তার জীবন অনেকের কাছে স্বপ্নের মতো। সময় বদলেছে, ইন্ডাস্ট্রিতে অনেক রকমের বদল এসেছে, দর্শকদের স্বাদ বদলেছে, কিন্তু এই নায়িকাকে তার আসন থেকে এক চুলও টলানো সম্ভব হয়নি। এখন বুঝতে পারছেন না কার কথা বলছি? আরে চোখ তুলে দেখুন কে এসেছে। আজকে এবিপি লাইভের আড্ডায় আমাদের অতিথি ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুদি, ওয়েলকাম টু এবিপি লাইভ। থ্যাংক ইউ। প্রথমেই বলো যে আমি যেটা বলছিলাম যে তোমার জীবন তো অনেকের কাছে স্বপ্নের মতো, তো তুমি নিজে জীবনের এই জায়গায় দাঁড়িয়ে জীবন নিয়ে কি স্বপ্ন দেখো? আমার জীবন নিয়ে এখন আমার স্বপ্নগুলো আসলে খুব ভ্যারিড, মানে অনেক ছড়িয়ে আছে, মানে অনেক কিছু করতে চাই, আর মনে হয় সময় খুব কম। আর মনে হয় যে আরও যদি সময় থাকতো, আরও যদি অনেক কিছু করতে পারতাম, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই মনে হয় যে সব কিছু করতে হবে, কারণ মানুষের জীবনের একটা রেখা আছে। জীবনটাও মানে একটা সময়ের পর হয়তো আরও বেশি কাজ আমি করতে পারবো না, কিন্তু এখন মনে হয় যে এই সময়টা আমার প্রত্যেকটা দিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দিন আমাকে ইউটিলাইজ করতে হবে, প্রত্যেকটা দিন আমার ভালো ভালো কাজের মধ্যে দিয়ে আমাকে নিয়ে যেতে হবে। স্বপ্ন দু তিন রকম আছে। একটা হচ্ছে অবশ্যই আমি চাইবো যে আমার যে কাজগুলো আমি করছি সেগুলো খুব সফল হোক, মানুষের কাছে পৌঁছোক, এখানে না দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক আমরা যে ভালো কাজগুলো করছি। তারপরে স্বপ্ন আছে যে আমার যেই সোশ্যাল ওয়ার্ক যেগুলো আমি করি, আমার যেই চিন্তাভাবনাগুলো আমি করি মানুষের সেবা দেওয়ার জন্য, সেইগুলো যাতে আমি আরও বড় জায়গায় নিয়ে যেতে পারি, যাতে আমরা না থাকলেও সেই কাজগুলো যেন চলতে থাকে, মানুষ যেন এইভাবেই মানুষের জন্য ভাবে। কারণ আমি বাচ্চাদের জন্য অনেক কাজ করি, এবং সেই এনজিওসগুলোর সাথে যাতে আমি আরও বন্ধনটা দৃঢ় করে যেতে পারি, যাতে ওটা এগিয়ে যেতে পারে, আরও মানুষের সাথে সেবায় নিয়োগ করতে পারে এটা। তারপর আমি আমার ফ্যামিলির দিকে আরেকটু নজর দিতে পারি, আরেকটু ভালোভাবে ফ্যামিলিকে সময় দিতে পারি, বাচ্চারা যেন বড় হয়ে ভালো মানুষ হয় সেটা চেষ্টা করা। আর মা তো চলে গেছেন, আর তাই মা বাবা কেউ নেই, তাই শাশুড়ি আছেন, শাশুড়ির সঙ্গে যতটা পারি একটুখানি সময় কাটানোর চেষ্টা করি, উনিও অসুস্থ একটুখানি। আর স্বপ্ন বলতে আরও বেশ কিছু স্বপ্ন আছে। আমার লেখা বইয়ের যেটা চলছে সেটা বেরোবে, সেটা নিয়ে আরও কিছু কাজ করতে চাই। আর মিউজিক্যাল করতে চাই, স্টেজে একটা ড্রামা মিউজিক্যাল ভাবছি, সেটা করতে চাই। তো অনেকগুলো জিনিস আছে যেগুলো করতে চাইয়ের লিস্টে অনেকগুলো আছে। আর তারপর আমি যেই মানে ব্র্যান্ডগুলো শুরু করেছি আমি নিজে, যেটা আমি অনেক এনজিওর থেকে জিনিসপত্র নিয়ে যেগুলো আমি কাজগুলো রাসের সঙ্গে যেটা কাজ করছি, বা আমার যেটা নেবলসটা আছে ছোট্ট একটা ক্যাফে, ওগুলো সব নিয়ে একটু মানে যাতে আরও ভালো ভালো কিছু কাজ করতে পারি। তবে আমি চাই যে আমার স্বপ্নগুলো খুব বড় না, কিন্তু স্বপ্নগুলো বড় করার ইচ্ছা আছে আর কি। এবং সব স্বপ্নের মধ্যেই তোমার কাজ, মানে আমরা বারবার বলি যে তুমি এত কিছু কি করে সামলাও। এত কিছু সামলানোর মতো ক্ষমতা আমাকে ঈশ্বর দিয়েছেন, তাই জন্যই সামলাতে পারি, নাহলেও তো পারতাম না। আর আমার মনে হয় যে সবাইকে সেই ক্ষমতা হয়তো উনি দেন না, আমাকে হয়তো দিয়েছেন, তাই আমার উপর অনেকে নির্ভরশীল, অনেক মানুষ আমার উপর নির্ভরশীল। তো তাদের নির্ভরতার জায়গাটা অটুট রাখতে চাই, যাতে আমি যেন সেই দায়িত্ব থেকে কখনো মানে আমি সরে না দাঁড়াই। তোমাকে তো দর্শক বিভিন্ন চরিত্রে দেখেছেন, মানে একদম মেইন স্ট্রিম বাংলা ছবি থেকে শুরু করে একেবারে অন্য ধারার চরিত্র। তুমি নিজে কিসের সবচেয়ে বেশি স্বচ্ছন্দ? আমি আসলে সব রকম চরিত্রেই স্বচ্ছন্দ বোধ করি যখন আমি চরিত্রের ভেতর ঢুকে যাই। তবে আমার ভালো লাগে বেশি ইমোশনাল, রোম্যান্টিক, সেই ধরনের রিলেশনশিপ বেসড ছবি করতে বেশি ভালো লাগে। তুমি এখন মানে বাংলা ছবির কি মিস করো? আমি মিস করি বাংলা ছবিতে আমরা যেরকম আগে বাংলা ছবির বেশ কিছু আমরা মানে ইন্টারেস্টিং সং সিকোয়েন্স করতাম, সেইগুলো এখন মিস করি, কারণ সেগুলো ওরমভাবে গান এখন সিনেমাতে ওইভাবে হয় না, মানে ব্যাকগ্রাউন্ড সং বেশি হয়। আর মানে এখন তো আর খুব গান গাইবার জায়গাটা মানে খুব মানে প্রোগ্রামের মধ্যে কেউ হারমোনিয়াম বাজাচ্ছে বা কেউ পিয়ানো বাজিয়ে গান গাইছে সেরকম ছাড়া, কিন্তু আমাদের খুব মিষ্টি মিষ্টি সিকোয়েন্স তৈরি হতো আগে, মানে গানের সিকোয়েন্স যেগুলো এখনো দর্শকদের মানে মুখে মনোগ্রাহী হয়ে আছে। মানে ইনফ্যাক্ট তরুণ মজুমদারের ছবিতে যেরকম আমরা গান পেয়েছি, বা প্রভাত রায়ের ছবিতে, বা আমি বলবো হরদার ছবিতে, মানে এরম ধরনের গানগুলো
মানে মানুষের খুব মিষ্টিভাবে মানে মনে রাখে আর কি। তো সেই গানগুলো আমি গানের ওই সিকোয়েন্স দৃশ্য ওই একটা মানে একটা ভেজা ভেজা রোম্যান্স মানে ওই জিনিসটা একটু অবশ্যই আমি মিস করি। তোমার সামনে যে ছবিটা আসছে ম্যাডাম সেনগুপ্ত, এই ছবিটাকে তুমি বাছলে কেন? মানে মানুষ এখন একটু বেশি থ্রিলারের দিকে ঝুঁকছেন বলেই কি এই ছবিটাকে বাছলে? না, আমি খুব একটা বেশি থ্রিলার করিনি, মানে আমি যেই জনরাগুলো করিনি সেটা একটুখানি ডিসকভার করতে চাই অবশ্যই, কারণ পার্সেলের একটা থ্রিলার এলিমেন্ট ছিল কিন্তু সেটা এতটা না, মানে একটা তবে মানে পার্সেলের একটা দিক ছিল সেখানে অবশ্য একটা ফ্যামিলি সাসপেন্সের মতো ছিল, কিন্তু এটাতে একটা খুব ইন্টারেস্টিং মানে একটা ফরম্যাটে করা হয়েছে যেখানে মানে অনেকগুলো ব্যাপার ইনভলভড হয়ে যাচ্ছে আর কি, মানে একটা সোশ্যাল ব্যাপার, তারপরে একটা সম্পর্কের ব্যাপার, একটা মেয়ের গল্প, একটা মায়ের লড়াই, তারপরে কলেজের একটা পলিটিক্স, মানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমার মনে হয় যে এটা আমার জন্য খুবই একটা মানে ইন্টারেস্টিং প্রজেক্ট। ইন্ডাস্ট্রির এখন যে পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে তোমার একটা ছবিকে নিয়ে গুরু দায়িত্ব, মানে এই ছবিটার তোমারই কাঁধে গুরু দায়িত্ব। তো সব সারা জীবনই আমার কাঁধেই গুরু দায়িত্ব থেকেছে সব সিনেমাতেই যখনই কিছু করেছি, তাই না? এটা কি তোমার মানে এখনো একটু চাপ মনে হয় নাকি অভ্যাস হয়ে গেছে? এটা আমার অভ্যেস হয়ে গেছে এখন, তবে আমি অবশ্য চাপটা নিয়েও নিই, কারণ আমি মনে করি যে আই ফিল রেসপন্সিবল অ্যাকচুয়ালি, যে আই ফিল রিয়েলি রেসপন্সিবল যে আমার মানে আমি কোনো ছবি করা মানে সেখানে আমার একটা মানে অজান্তেই একটা দায়িত্ব চলে আসে যে ভালোভাবে যদি আমি সেটা মানে করতে পারি, তো তো সেই জন্য আমার দায়িত্বের জায়গাটা খুব বড় আর কি। তো সেখানে আমি শুধু সিনেমা করেই চলে যাই না, আমি সিনেমাটার সাথে থাকি, সিনেমাটাকে মানে লালন পালন করি, তারপরে তার ইন্টারেস্টিং কিছু আমি মানে প্রমোশনস প্ল্যান করি, মানে মানে হাউস থেকে যেটা করে আমি নিজস্বভাবেও ব্যক্তিগতভাবেও করি, একটু পুশ করার চেষ্টা করি, বা বিভিন্ন কিছু অ্যাঙ্গেল আছে যেগুলোকে আরও হাইলাইট করার চেষ্টা করি, যেটা ছবিকে আর একটু মাইলেজ দেবে আর কি। এটা আমরা সবসময় দেখেছি, মানে যখনই কাজ করেছি এইটা তুমি সবসময় করো। হ্যাঁ, মানে সেটা আমার প্রোডাকশন হোক আর যার প্রোডাকশনই হোক, মানে এটা এরকম না আমার ছবি মানে আমার ছবি, মানে সেটা নির্বিশেষে, এটা আমার নেচার আসলে। একদম আমার বড় বড় তুমি আবার একটু এক্সট্রা দায়িত্ব নিয়ে নাও, মানে মানে যেটা আমার দায়িত্ব নেওয়ার দরকার নেই সেখানে আমি যে না আসলে ওরা হয়তো পারবে না করতে, এটা আমিই করে দিই। আর সবাই সেই জন্য মানে দিয়েও দেয় তোমাকে সেই দায়িত্বটা, মানে ভরসা করে আর কি। এই ছবিটাতে একটা সংলাপ আছে, মানে আমরা যতটুকু ট্রেলারে দেখেছি যে একটা মায়ের লড়াই, তো মা ঋতুপর্ণাকে মানে তোমাকে ব্যক্তিগত জীবনে ছেলে মেয়েদের জন্য লড়তে হয় নাকি ছেলে মেয়েদের সঙ্গে লড়তে হয়? দেখো ছেলেমেয়েরা এখনো মানে একটু বড় হচ্ছে এখন বলতে পারা যায়, তো মানে ছেলেমেয়ের জন্য লড়তে হয় যখন আর কি বাবা আর মানে বাচ্চার মধ্যে যখন একটু দ্বিমত হয় তখন সেখানে আমাকে গিয়ে একটু লড়াই করতে হয় যে না আসলে এটা হয়েছে এরমভাবে এরম হয়েছে, তো সেটা একটা আছে। তবে বাচ্চারা ও চায় যে আমার একটু বেশি সময়, তখন একটা লড়াইয়ের জায়গা চলে যায় কি মার সময় নিয়ে একটা লড়াই চলে। আর ছেলেমেয়েরা দেখো ছেলেমেয়ের জন্য লড়াই করাটা তো মানে বাবা মার মানে এটা স্বভাব সিদ্ধ, মানে বাবা মা সবসময় চাইবে যে ছেলে মেয়েদের মানে জন্য লড়াই করে তাদের একটা ভালো জায়গা করে দেওয়া, বা তাদের কোনো অসময় তাদের পাশে দাঁড়ানো, বা তাদের কোনো প্রবলেমে সেই লড়াইটাকে জারি রাখা, তো এইগুলো আছে। তবে আমি মনে করি যে মানে ছেলেমেয়ের সঙ্গেও লড়াই করাটাও মানে খুব ইম্পর্টেন্ট, যে একটা সঙ্গের মানে মানে আমরা যদি সবার সঙ্গে একসাথে একটা জায়গায় লড়াই চালাই তাহলে হয়তো ফলটা ভালো হবে। মানে আমি বাচ্চাদের সঙ্গে লড়াই করাটা আমি খুব একটা মানে সেটা করি না, তবে বেশ কিছু ক্ষেত্রে আমাদের মতামতের লড়াই হয়। হ্যাঁ, সেটা মতামতের লড়াই হয় কিছু কিছু ব্যাপারে, কিন্তু সেখানে আমি বলি যে তোমাদের মতামত একরকম আর আমার মতামতটাও যদি নাও তাহলে দুটোর মধ্যে দেখো একটা ব্যালেন্স করতে পারবে, কারণ আমরাও খুব একটা যে মূর্খতা নয়। ওরা ভাবেছে মানে যারা জেনজি তারা ভাবেছে মানে আমরা বোধহয় কিছুই জানি না,
কিন্তু আমরাও যে জানি, অনেক সময় আমার মেয়ে বলে আমি এই ওয়ার্ডটা কোনোদিন শুনিনি। আলাম কারণ তোমরা যে ইংরেজি মানে যেগুলো পড়ো তার থেকে অনেক শক্ত শক্ত ওয়ার্ড আমরা আগে শিখেছি, তাই না? তোমরা এখন ভীষণ কলোকিয়াল মানে ল্যাঙ্গুয়েজ নিজের মানে তৈরি করে ল্যাঙ্গুয়েজ বলো, কিন্তু আমরা অনেক বড় বড় সুন্দর সুন্দর ইংরেজি শব্দ শিখেছি যেগুলো অনেক আগে ডিকশনারি থেকে পাওয়া যেত, যেগুলো আমরা ইউজ করতাম, যেগুলো আমাদের লেখাতে আসে। তো সেই রকমই আর কি, এরকম ডিফারেন্সেস তো হয়েই গেছে। আমি বললাম যদি না শুনে থাকো তাহলে শিখে নাও। আমি বলি সেটা। ছেলে মেয়ে যদি ইন্ডাস্ট্রিতে আসতে চায়, তুমি কি তাদের হয়ে লড়াই করবে? এটা একটা দুর্দান্ত কোয়েশ্চেন। আমি জানি না সেটা, মানে আমার ধারণার মধ্যে নেই যে ওরা মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসবে কিনা বা এই প্রফেশনে ওরা ঢুকবে কিনা, কারণ এটার মধ্যে যা মানে এটা যতটাই ভালো লাগে দেখতে ততটাই তোরা দেখতে পারে যে তার ব্যাকগ্রাউন্ডে কতটা পরিশ্রম আর কতটা হার্ডওয়ার্ক। আমি জানি না এখনকার বাচ্চারা অতটা হার্ডওয়ার্কের জন্য রেডি কিনা, আমি ঠিক সেটা বলতে পারবো না। তবে এই হার্ডওয়ার্কটা না করলেও আবার এই ইন্ডাস্ট্রিতে থাকা খুব মুশকিল। সেটা আমার মনে হয় যে আজকে থেকে মানে শুধু আগেকার না, এখনও তাই। মানে তোমাকে একটা পর্যায়ে অবধি যতই তুমি পাবলিসিটি পাও, যতই তোমার এখন মনে হয় যে সোশ্যাল মিডিয়া আছে, তুমি অনেক তাড়াতাড়ি মানে মানুষের কাছে পৌঁছে যাবে, কিন্তু বেসিক কিছু প্রিন্সিপালস আছে যেটা পরিশ্রম, যেটা না ছেড়ে দেওয়া, মানে পেশেন্স। দেখো তিনটে জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যে পেশেন্স, আর একটা হচ্ছে যে মানে নট গিভিং আপ অ্যাটিটিউড। মানে গিভ আপ করে দেওয়াটা খুব সহজ, কিন্তু নট গিভিং আপের মধ্যে তোমার এই লড়াইটা চালাতে হবে, তোমার স্ট্রাগল আছে, তারপর তোমার ডিসিলিউশনমেন্ট আছে। অনেক সময় তোমার কিছু ভালোই লাগবে না, মনে হবে যে আমার সবগুলো পথ বন্ধ হয়ে গেছে, আর কিছু হবে না আমার জীবনে। তো ওই ফ্রাস্ট্রেশনের জায়গাটাও একটা সাংঘাতিক ফ্রাস্ট্রেশন ইন্ডাস্ট্রিতে। তো সেটাকে তোমাকে মোকাবিলা করে ভাবতে হবে না আমার আরও ভালো কিছু আসবে, তো সেটা সময় তোমাকে দিতে হবে। তো অনেকগুলো ফ্যাক্টর আছে, আমি জানি না সেগুলোর জন্য আমার বাচ্চারা এখনও প্রস্তুত কিনা। তবে আমি মনে করি যে তারা যদি এই প্রফেশনে আসে তাহলে এইগুলো সব কিছু ভেবেই তাদের আসতে হবে। তাই জন্য এখন অবশ্য ওদের সেরকম কোনো ইন্টারেস্ট বলে, হ্যাঁ মানে আমি করি বলে ওদের একটু ইন্টারেস্ট আছে, কিন্তু এরকম না। কিন্তু মানে খুব একটা যে তারা নিজেরা এখানে আসতে চায় সেই ব্যাপারে এখনো কিছু বলেনি। তোমার এইরকম পরিস্থিতি এসেছে যেটা তুমি বলছিলে যে মনে হচ্ছে সব পথ বন্ধ হয়ে গেছে, গিভ আপ করে দেওয়ার মতো? অনেকবার এসছে, মনে হয় যে কিছুই ভালো হচ্ছে না, আমার যতটা যেটা পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি না, যেটা দেখার কথা সেটা দেখতে পাচ্ছি না, বা যেই ধরনের কাজ হওয়ার কথা সেটা হচ্ছে না। বা অনেক সময় এরকমও হয়েছে যে অনেক ভালো কাজ হতে হতে হয়নি, অনেক ভালো কাজ হতে হতে সেগুলো মানে একদম ফাইনাল মুখে গিয়ে সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো অনেক কিছু আছে যেগুলো আমাকে মানে অনেক সময় নাড়া দিয়েছে, অনেক সময় কষ্ট দিয়েছে, পীড়া দিয়েছে, কিন্তু আমি ছেড়ে কোনোদিনও যাইনি। মানে আমি ছেড়ে দিয়ে কোনোদিনও যাইনি, এই কারণেই যাইনি যে কারণ ছেড়ে যাওয়া অনেক সহজ, থেকে যাওয়া অনেক কঠিন। একদম, মানে সেটা সব ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রেও তাই। দেখো সম্পর্ককে তোমাকে নার্চার করতে হবে, সম্পর্ক এভাবে থাকে না, সম্পর্কের সাথে তোমাকে বেঁধে থাকতে হয়। আর সম্পর্কও এরকম ফ্র্যাজাইল, মানে সম্পর্ককে তুমি যদি দুম করে সরিয়ে দাও তাহলে সম্পর্ক দূরে সরেই যাবে, কিন্তু তুমি যদি আঁকড়ে ধরে থাকার চেষ্টা করো, তুমি ছেড়ে যেতে না চাও, তাহলে সম্পর্কও তোমার সাথে লেগে থাকবে। তো সেইটাই আমার মনে হয় যে মানে ছেড়ে যাওয়াটা খুব সহজ, থেকে যাওয়াটাই কঠিন। আর আমি থেকে যাওয়ারই চেষ্টা করি রোজ। আরেকটা লড়াই দিয়ে প্রশ্ন যে তোমার কাছে মানে তোমাকে এখনো পর্যন্ত সক্রিয় রাজনীতিতে লড়াই করতে দেখা গেল না, তোমার কাছে নিশ্চয়ই অফার ছিল, সেই পথটা বাঁচলে না কেন? কারণ রাজনীতি বিষয়টা আমি খুব একটা ভালো বুঝি না, এই কারণে যে কারণ আমি এমনিতেও রাজনীতির বিষয়টা ভালো বুঝি না, এই কারণে যে রাজনীতিটা এমনই একটা বিষয় যেটা প্রথমত একটা জটিল বিষয়, দ্বিতীয়ত তার মধ্যে অনেকটা অন্যরকম মাথা লাগে রাজনীতিতে, যেই মাথাটা আমার মনে করি আমার ভীষণ ক্রিয়েটিভ একটা ব্রেন, ফলে আমি পলিটিক্সের জন্য খুব মানে কি বলবো মানে খুব শার্প, খুব অন্যরকম উইজডম লাগে। তো সেই রকম উইজডম আমার খুব একটা নেই। আমি যেটা পারি সেটা হচ্ছে আমার ক্রিয়েশনের দিক থেকে আমি অনেক বেশি ক্রিয়েটিভলি স্টিমুলেটেড। তো আমি সেইটার জন্য আমি রাজনীতির দিকে ঝুঁকি না, এই কারণ আমার পক্ষে হয়তো সঠিক সময় সঠিক ডিসিশন নেওয়া সম্ভব হবে না, কারণ আমার ওই ব্রেনের ওই ব্যাপারটা নেই। আর তাছাড়া আমি শিল্পী হিসেবেই
মানে আমি নিজেকে দেখি, মানে শিল্পটাকেই আমি, শিল্প সত্তাটাকে আমি বড় করে দেখি। আর আমি শিল্পী হিসেবে যদি কোনো সোশ্যালি কোনো ভয়েস তুলতে পারি, বা আমার ছবির মাধ্যমে আমি কোনো মেসেজ দিতে পারি, বা ছবির মাধ্যমে কোনো ভালো কাজ করতে পারি যেটা সোসাইটিকে বা মানুষকে মোটিভেট করবে, সেটা আমি সবসময় করতে চাই। তুমি যেটা বলছো না যে শিল্পী হিসেবে যদি আমি আমার কথা বলতে পারি, তো এখন যদি তুমি শিল্পী হিসাবে কথা বলো সেখানে ট্রোলড হচ্ছে, যদি তুমি কথা না বলো সেখানেও সমালোচনা হচ্ছে। এটা কি বিড়ম্বনা তারকা হবার? এটা একটা বিড়ম্বনা, কিন্তু আমি মানে আমার ভেতরের যেই মানে কষ্টটা বা ভেতরের মানে ভেতরে যেটা আমার আছে সেটা নিয়ে আমি সবসময় মানে নিজের সঙ্গে যুদ্ধটা চালিয়ে যাই। কারণ দেখো, সবসময় সব কিছু এক্সপ্রেস করা যায় না, আর তারপরে এক্সপ্রেস করলে সেটা একরকম, তুমি সব যেটাই করবে তুমি সেখানেই তোমাকে ভুলভাবে নেবে মানুষ। তাই জন্য নিজের ভেতরে যে আমার ভেতর থেকে যেটা আমার মনে হয় সেটা আমি ভেতরেই রাখি। আর যদি সেখানে মনে হয় যে আমি কারো সময় কোনো ব্যাপারে কথা বলবো, সেভাবে আমি বলিও। সেখানে আমি ধার ধারি না কে কি বলছে না বলছে। মানে এইটা তুমি বলতে চাইছো যে মানে নিজের বক্তব্যটা সবসময় তুমি রাখো? বক্তব্য আমি রাখার চেষ্টা করি যতটা পারি, কিন্তু যেই বক্তব্যটা মনে হয় যে রেখে কোনো লাভ নেই তখন রাখি না। মানে লাভ নেই মানে ধরো যেই বক্তব্যটা আমি মনে হচ্ছে যে আমি বললে ভালো হবে, কিন্তু যখন দেখি সেটার কোনো ভ্যালু দাঁড়াবে না তখন বলি না। কিন্তু যেটুকু আমার দরকার বলার ততটুকু চেষ্টা করি বলতে।